আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেট যেহেতু বন্ধ আছে, আমি আজকে 13টা স্টক নিয়ে আলোচনা করব। আমি প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, তারপর বাকি 13টা স্টক নিয়ে আমি আলোচনা করব। এর মধ্যে বেশিরভাগই ট্রেডিং স্টক, ফান্ডামেন্টাল দু একটা হয়তো থাকতে পারে। আরেকটা বিষয়, আমার ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি প্রথমে যে বিষয়টা বলবো ইন্ডেক্স নিয়ে, সেটা হচ্ছে ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনারা 3-4টা বিষয় দেখবেন। সেটা হচ্ছে ইন্ডেক্সের আচরণ কী, আপনার হাতে থাকা যে স্টকটা আছে তার আচরণ কী। আপনি হয়তো দেখতেছেন ইন্ডেক্স বাড়তেছে, যেমন ইন্ডেক্স 3 দিন বাড়লো, হয়তো আপনার হাতে থাকা স্টকের দাম কেন কমে গেছে, হয়তো আপনার হাতে থাকা স্টকের দাম কমে গেছে কিন্তু ইন্ডেক্স বাড়তেছে। এক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করতে হবে তার ইপিএসটা কী ছিল, ইপিএসটা কি গত বছরের তুলনায় কম ছিল না বেশি ছিল, বা স্মার্ট মানি বড় বিনিয়োগকারীরা ওই স্টকে কী আচরণ করতেছে, এই বিষয়গুলো আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ভলিউমটা দেখতে হবে আপনার হাতে থাকা স্টকের। আপনি দু-তিনটা জিনিসই দেখতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্ডেক্স কী আচরণ করতেছে, টোটাল মার্কেটের ভলিউম কী, আর আপনার হাতে থাকা স্টক কী আচরণ করতেছে, তার ভলিউমটা কী হচ্ছে। অনেক সময় এমন হয় যে ইন্ডেক্স বাড়তেছে, আপনার হাতে থাকা স্টক পড়তেছে, আবার অনেক সময় দেখা যায় আপনার হাতে থাকা স্টক বাড়তেছে কিন্তু ইন্ডেক্স পড়তেছে। এটা দুটোই হয়, কিন্তু এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতেছেন ভাই আপনি একটু রেখা এঁকে টেকে এগুলা করলে ভালো হয়। এগুলো হচ্ছে সব ভুয়া বিষয়। যখন ইন্ডেক্স 6200 থেকে যখন ফ্লোর তুলছিল, যখন একটানা 1500 পয়েন্টের মতো মাইনাসে ছিল, তখন সব রেখাওয়ালারা পালাই গেছে। একজনেরও দেখবেন যে তখন আর ভিডিও ছিল না। হ্যাঁ, ওই রেখাটুকু কিছু না, ওরা আসলে রেখা আঁকে আপনার হাতের রেখা মুছে দেওয়ার জন্য। সুতরাং এই রেখার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এখানে রেখার কিছু নাই। আমি যে কয়েকটা কথা বলছি একটু আগে, এই বিষয়গুলাই। এখানে একটা বিষয় শুধু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ইন্ডেক্স কী আচরণ করতেছে, ইন্ডেক্সের ভলিউম কী, আপনার হাতে থাকা শেয়ার কী আচরণ করতেছে, তার ভলিউমটা কী হচ্ছে। আর স্মার্ট মানি মানে বড় বিনিয়োগকারীরা কী আচরণ করতেছে, ওই শেয়ারে যাদের কাছে সবচেয়ে বেশি শেয়ার লোড করা আছে তারা কী আচরণ করতেছে শেয়ারটাকে নিয়ে, এটাই। আর এর বাইরে আর কিছু নাই। তো প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এখানে অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স আছে আজকে। এখন যেখানে আছে ভলিউম কমে গেছে, এখান থেকে আমি মনে করি একটু প্রাইস আপ হতে পারে, যেহেতু প্রিভিয়াস ডেতে সেখান থেকে ভালো করছে। এখন মার্কেট হচ্ছে যে 1-2টা ওয়ার্কিং ডেজে একটা স্টক বাড়ে তারপর আবার কমে যায়। সো এখানে নতুন করে এন্ট্রি নিয়ে কেউ হয়তো খুব দ্রুত একটা দুইটা প্রফিট টেক করতে পারে, এটা আমার ধারণা। ভলিউম যেহেতু কমে গেছে, সো এখান থেকে প্রাইস আপ করবে, এটাই পজিটিভ। এবং এই শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, এই শেয়ারটা টোটালি আপ ট্রেন্ডে আছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ডাউন ট্রেন্ড এখনও কমপ্লিট করে নাই, অপেক্ষা করতে হবে। ভলিউম যদিও সর্বশেষ ওয়ার্কিং ডেজে ভলিউম অনেক কমে গেছে, কিন্তু সেটা ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করতে পারে নাই। যেহেতু ডাউন ট্রেন্ড এখনও কমপ্লিট হয় নাই, আপনাকে এখানে ওয়েট অ্যান্ড সি মোডে থাকতে হবে। নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই, নতুন করে অ্যাভারেজ করারও কোনো স্কোপ নাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে, কারণ সে খুব দ্রুত কিন্তু ডাউনে চলে আসতেছে, এটা আপনাকে বুঝতে হবে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলো, পারেস্ট লাইফ ইসলামী ইন্স্যুরেন্স। এই স্টকটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এই স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ড না, এই স্টকটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আপনারা এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে, তবে খুবই দুর্বল স্টক লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে। ভলিউম আছে, স্মার্ট মানে এইখানে বড় বিনিয়োগকারীদের একটা প্রভাব আছে এই স্টকটাতে, এই স্টকটায় বড় বিনিয়োগকারী ইনভলভ আছে বোঝা যাচ্ছে, তার ভলিউম দেখেই বোঝা যাচ্ছে। আবার ভলিউমের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বুল, বেয়ার এবং নিউট্রাল। যদি আপনারা দেখেন যে বুল বেশি হচ্ছে তাহলে ঠিক আছে, কিন্তু নিউট্রাল বেশি করে যদি ভলিউম করে রাখে, এখানে আবার আরেক ক্যালকুলেশন আছে। এই মার্কেটে আসলে অনেক কিছু শিখার আছে, মানে হঠাৎ করে এসে আসলে মার্কেটে কিছু করা যায় না। তো যাই হোক, ফারেস্ট ইসলামী লাইফ এই মুহূর্তে আমি মনে করি যে সে উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশন আছে, উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশন আছে। এরপর যে স্টকটা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নিচের দিকে আসতে পারে, যদিও তার ক্যান্ডেলটা ভালো, উপরে রেড ক্যান্ডেল করার পরেও আমি বলবো ক্যান্ডেলটা ভালো। ভলিউমটাও কমে গেছে, কিন্তু প্রিভিয়াস ডেতে যেদিন মার্কেট ক্লোজ হয়েছে তার আগের দিন বিগ ভলিউম করছে এই স্টকটা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। সুতরাং সে ধারাবাহিকতায় প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে সে এখান থেকে নিচের দিকে চলে আসছে। তা আপনারা, আমি মনে করি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে। আপনাদেরকে এখানে একটু একটু ওয়েট করতে হবে, দেখতে হবে এই স্টকটা কী আচরণ করে। এই স্টকটাতে কিন্তু স্মার্ট মানির যথেষ্ট প্রভাব আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। প্রিভিয়াস ডেগুলোতে আপনারা অনেকগুলো সবুজ ক্যান্ডেল দেখতেছেন, সব কিছু মিলাই এই স্টকটাতে একটা স্মার্ট মানির একটা প্রভাব আছে বলে আমি মনে করি। বেস্ট হোল্ডিংস ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটা স্টক। এই স্টকটাতে অনেকে
স্ট্রাক হয়ে আছেন অ্যান্টি নিয়ে। অনেকেই ফোন দেন, এই স্টকটা নিয়ে অনেক কথা বলেন। বিশেষ করে ট্রাভেল লেজার সেক্টরে বেস্ট লিঙ্কস আছে, ফরচুন শুজ আছে এবং সিপাল আছে। আমার এখানে যারা ভিডিও দেখেন আপনারা মনে হয় এই স্টকগুলোতে বেশি স্ট্রাক হয়ে আছেন। তো বেস্ট হোল্ডিংস এখন যেখানে আছে আর একটু নিচে আসার সম্ভাবনা আছে, ওইটা সি মোডে থাকতে হবে। এভারেজ এই মুহূর্তে করার দরকার নাই। নতুন করে এন্ট্রি নিলে হালকা এন্ট্রি নিতে পারেন, নিচে আসার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন যাতে নিচে আসলে এভারেজ করে নেওয়া যেতে পারে, এটুকুই। আর এখন প্রাইসটা হচ্ছে এমন, আপনাকে 10 পয়সা 20 পয়সাও ছাড় দেওয়া যাচ্ছে না এখন। এই কেন ছাড় দেওয়া যাচ্ছে না? যেহেতু টোটাল ভলিউমটা কম, 10 পয়সা 20 পয়সা বাড়লে আপনাকে সেল দিয়ে দিতে হচ্ছে। তো সুতরাং এখানে 10-20 পয়সা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে। তো বেস্ট হোল্ডিংসে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে এখানে আচরণটা কী করে বেস্ট হোল্ডিংস। এদিক বিবেচনা করে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। একটু ওয়েট অ্যান্ড সি মোডে থাকেন। মালিক স্পিনিং টেক্সটাইল খাতের একটা স্টক, নতুন করে এন্ট্রি এভারেজ সব কিছুই করা যেতে পারে এই মুহূর্তে। নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, এভারেজও করা যেতে পারে। আমি মনে করি এখানে যে এইখানে যে জায়গাটা আছে, এখানে এই যে বড় একটা ক্যান্ডেল করলো, স্মার্ট মানি এখানে স্টাক হয়ে আছে, তারা এখানে শেয়ারগুলোকে লোড করে নিয়ে গেছে। এখান থেকেই মূলত মার্কেটটাকে তারা টেনে তুলবে। এবং শুধু এখানে না, তারা এখানেও শেয়ারটাকে লোড করছে, যদিও তারা শেয়ারটাকে নিচে নিয়ে আসছে। কিন্তু তারা ভলিউম আমি যদি ভলিউম দেখি, তারা শেয়ারটা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে কিন্তু লোড করতে পারে নাই। এটা একটা গেম। বড় বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে শেয়ারটাকে ধরায় দেয়, আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা চেষ্টা করে বড় বিনিয়োগকারীদের থেকে কোনো রকমের বেসে প্রফিট করা। এটা অনেকটা পুকুরের বড় মাছ আর ছোটো মাছের মতো। সেটা হচ্ছে এমন, বড় মাছ ছোটো মাছকে দৌড়ে খেয়ে ফেলার জন্য, আর ছোটো মাছ রক্ষা করে কোনো রকম তার হাত থেকে বাঁচার জন্য। আমাদের অবস্থা হচ্ছে এরকম শেয়ারগুলোতে। আপনি বড় বিনিয়োগকারীরা বের হওয়ার আগে আপনাকে বের হয়ে যেতে হবে প্রফিট নিয়ে। ওইখানে যাবো চিন্তা বাদ দিতে হবে, কারণ বড় বিনিয়োগকারীরা সবসময় টার্গেটে রাখবে আপনাকে ধরে দেওয়ার জন্য। তো মালিকে এটা ধরাইতে পারে নাই, এটা বুঝে যাচ্ছে। তারা শুধু শেয়ারগুলোকে লোড করতেছে, হয়তো শেয়ারটাকে এখান থেকে তারা টানবে, বুঝে যাচ্ছে। তার গ্রাফ দেখে মনে হচ্ছে শেয়ারটাকে তারা এখান থেকে টানবে। এটা ক্যালকুলেশন করতে হবে, ওই আঁকাঝোঁকার বিষয় বাদ। এটাই ক্যালকুলেশন করতে হবে যে বড় বিনিয়োগকারীরা যেমন এই স্টকটাতে এখানে কেন তারা ভলিউম করলো, এটা তো আমি আর আপনি করে নেই, হল্টেড তারা করছে। এখানেও তারা অনেকগুলো সবুজ ক্যান্ডেল দেখতেছেন, তারা এখানে অ্যান্টি নিচ্ছে। কেন অ্যান্টি নিচ্ছে? তার মানে তারা শেয়ারটার দিকে তাদের নজর আছে এবং বিগ ভলিউম করছে। তো এখান থেকে তারা শেয়ারটাকে টেনে তোলার সম্ভাবনা আছে। এগুলোই ক্যালকুলেশন করতে হবে, এই বিষয়গুলো ক্যালকুলেশন করার দাবি রাখে। তো এই স্টকটা এখন যেখানে আছে এভারেজ এবং অ্যান্টি নেওয়া যেতে পারে। এরপর হচ্ছে মালিক স্পিনিং, এটাও তো মালিক স্পিনিং, মতিন স্পিনিং, সরি এটাও মালিক স্পিনিং। এরপর হচ্ছে ফিটিএল, এটা ভুলে চলে আসছে, যাই হোক। ফিটিএল হচ্ছে আমি নিয়ে আসতে চাইছিলাম মতিন স্পিনিংকে, আমি এখানে বলে এই যে বিষয়টা এটা মালিকে চলে আসছে, দুইটাই মালিক চলে আসছে, কিন্তু আমি ওটা নিতে চাইছিলাম মতিন স্পিনিংটা খুবই ভালো। আপনারা জুন ক্লোজিং শেয়ারে ওটা খুবই ফান্ডামেন্টাল স্টক। ওই স্টকটাই শুধু আমার এর মধ্যে আজকে যে ভিডিওটা করতেছিলাম, এখানে ওই স্টকটা অনেক ফান্ডামেন্টাল ছিল। আপনারা মতিন স্পিনিং, মানে যারা টেক্সটাইল খাতে ফান্ডামেন্টাল স্টক খুঁজতে চাচ্ছেন, তারা মতিন স্পিনিংটাকে দেখতে পারেন, ওটা খুবই ফান্ডামেন্টাল স্টক। যাই হোক, এরপর আমি ফিটিএল, এই স্টকটা নিয়ে আমি যদি বলি, ডাউন ট্রেন্ড এখনও কমপ্লিট করে নাই, আরেকটা হয়তো নিচে আসতে পারে, আরেকটু নিচে আসতে পারে, তারপর এখানে অ্যাভারেজ বা এন্ট্রি যেটাই বলেন নেওয়া যেতে পারে। ডাউন ট্রেন্ডে আছে সে এখনও, তবে হুটহাট প্রফিট দেয় স্টকটা, হুটহাট করে প্রফিট দেয়। এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে, নেওয়া যেতে পারে, তবে একটা সবুজ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করুন, আর নিচে একটা সবুজ বারের জন্য, সবুজ ভলিউমের জন্য অপেক্ষা করুন। আশা করি এখান থেকে শেয়ারটা ছোটোখাটো মুভমেন্ট করবে। এখন শেয়ার অনেক দূরে যাবে, এই চিন্তা বাদ দিতে হবে আপনাকে। এখন যেটা চিন্তা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে সেফ জোনে থেকে 3%, 4%, 5% প্রফিট করা যায় কিনা, এইটুকু দেখা। তো সেই দিক বিবেচনা করে টেক্সটাইল খাতের ফিটিএল আমি মনে করি এখান থেকে হয়তো সে একটু ভালো করতে পারে, কারণ অনেক দিন সে কারেকশান মোডে আছে। লিগ্যাসি ফুড, এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে এবং খুব বেশি বাড়ার সম্ভাবনা আছে। এখানে স্মার্ট মানির যথেষ্ট প্রভাব আছে লিগ্যাসি ফুডে, বোঝাই যাচ্ছে প্রিভিয়াস ডেগুলোতে দেখতেই পাচ্ছেন যে বিগ ভলিউম করতেছে। সুতরাং এই স্টকটাতে স্মার্ট মানির প্রভাব আছে। আপনারা এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ থাকতে পারে, অ্যাভারেজ করার স্কোপ থাকতে পারে। তবে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ধরনের স্টকে 40% টাকা ধরে রাখতে হবে আপনাকে, টাকা ধরে এই স্টকটার জন্য রাখতে হবে। 100% টাকা যদি 1 লাখ টাকায় টার্গেট আছে যে আপনি লিগ্যাসি ফুডে এন্ট্রি নেবেন, তাহলে আপনি এখান থেকে 40,000 টাকা এন্ট্রি নিতে পারেন। বাকি টাকা আপনার হাতে রেখে দিতে হবে, অন্য স্টক কেনা যাবে না, যেটা আমিও করি।
এটা কিনতে গিয়ে ওটা কিনি, ওটা কিনতে গিয়ে ওটা কিনি, এটা করা যাবে না। এটা আমি বলতেছি যে এটা করা যাবে না, এটা করা যাবে না। এই স্টকটা কিনতে এসেছেন, এটা যদি না নামে আপনি টাকা নিয়ে বসে থাকেন, ওই 60,000 টাকা নিয়ে বসে থাকেন, নামলেই আপনি ইয়ে করবেন না। 40,000 টাকা যদি প্রফিট হয়, প্রফিট টেক করেন। 1,00,000 টাকা দিয়ে আপনি মাসে কত টাকা প্রফিট? 2,000 টাকা যদি প্রফিট হয়, আমি মনে করি যথেষ্ট। 2,500 টাকা যদি প্রফিট হয়, 3,000 টাকা যদি প্রফিট হয় 40,000-এ যথেষ্ট। 60,000 টাকা নিয়ে এসে একসাথে কেনার দরকার নাই। এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও ম্যানেজ, এটাই পোর্টফোলিও ম্যানেজ করা। আপনি সব টাকা দিয়ে শেয়ার কিনতে পারবেন না। এই লিগ্যাসি ফুডও এরকমই, আপনি অর্ধেকেরও কম টাকা দিয়ে শেয়ার কিনবেন, এখান থেকে প্রফিট করার খুব বেশি সম্ভাবনা আছে বলে আমি মনে করি। সমতা লেদার, এন্ট্রি এভারেজ সমস্ত কিছু নেওয়া যায়। এই দুইটা সেক্টরের, ট্যানারি সেক্টরের, সমতা লেদার এবং কী বলে লিগ্যাসি ফুড, দুটাই একই সেক্টরের, ট্যানারি সেক্টরের। তো এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখানে স্মার্ট মানিটা খুব দ্রুত টানছে, খুব দ্রুত ফালাইছে। তো সব দিক বিবেচনা করে নতুন করে এন্ট্রি নেওয়ার খুবই সম্ভাবনা আছে। টোটালি ট্রেডিং স্টক বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দেয় না, একেবারে দেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাই সেল করবেন। সমতা লেদার এন্ট্রি নেওয়া যায়, এভারেজও করা যায়। মিডল্যান্ড ব্যাংক সেক্টরের একটা স্টক, এখনও তার ডাউন ট্রেন্ড সে কমপ্লিট করে নাই, কোনোভাবেই করে নাই, বোঝা যাচ্ছে। দেখেন আপনারা ডাউন ট্রেন্ডে এইভাবে ডাউন ট্রেন্ড আপনাকে ডজ দেয়, এখানে ডজ দেয় না অনেক সময়। এই মিডল্যান্ড ব্যাংক এখানে একটা ডজ দিছে, এই সবুজ একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল করছে না, এই যেমন এই সবুজ ক্যান্ডেলটা মিডল্যান্ড ব্যাংক করছে, এখান থেকে 100% সে উপরে যাওয়ার কথা ছিল, 100%। আপনি টেকনিক্যাল ভিউ থেকে যারা ওই যে আঁকাজোকা রেখা আঁকে বা ইয়ে করে, এগুলো করে, হ্যাঁ, এইখান থেকে কিন্তু সে উপরে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। এখানে কিন্তু বেশিরভাগ লোক আটকে গেছে। যারা কোশ্চেন করে তাই সে কিন্তু বলে যে 25 টাকার মধ্যে সে প্রত্যেকে 25 টাকার মধ্যে কেন আটকেছে? 25 টাকার মধ্যে আটকেছে এই রেখাটা দেখে। কিন্তু ওভারঅল ওনাকে ওয়েট করা উচিত ছিল যে একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে একটা স্টক অ্যাভারেজ অথবা কেনা যায় না। একটা সবুজ ক্যান্ডেলের উপর ভিত্তি করে, এই যে এরপরে সে কতটুকু পড়তে তার জান শেষ, এরপরেও পড়তেছে। তো সুতরাং এখনও তার পড়া থামে নাই। এইখান থেকে সে মানে কখন আপনারা অ্যাভারেজ করবেন বা এন্ট্রি নেবেন? মিডল্যান্ড ব্যাংক এখন অ্যাভারেজ করারও সময় হয় নাই, এন্ট্রি নেওয়ারও সময় হয় না, কিছুই হয় না, শুধু চোখে দেখার সময়। মানে এটাকে আপনি এখন চোখে দেখবেন, এইটুকুই, আর কিছু না, কিন্তু জাস্ট চোখে দেখবেন। এটাই আপনার সময় হচ্ছে মিডল্যান্ড ব্যাংকে আইকনটাকে রাখা, এটুকুই, আর কিছু না। এই হচ্ছে অ্যাভারেজ করার সময়। এই মিডল্যান্ড ব্যাংক যেখানে আছে এখানে অ্যাভারেজ করার সময় না। কিন্তু এই যে এই স্টকটা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এই স্টকটাকে নিয়ে আসছি আমি, মিডল্যান্ড ব্যাংকে আগে নিয়ে আসছি, এখানে অ্যাভারেজ করার সময় না। আর এই ফার্স্ট প্রাইমকে নিয়ে আসছি, এটাকে অ্যাভারেজ করার সময়। অ্যাভারেজ এখনও সময় হয় নাই ফার্স্ট প্রাইমের, সে আরেকটা এখান থেকে হল্টেড করবে, অথবা 5-6% বাড়বে, বেড়ে আবার কারেকশান করে নিচে আসবে। নিচে এসে সে 20 টাকা 60 আর ক্লোজ করবে না, তার আগে ক্লোজ করবে। তখন এটাকে আপনাকে ভলিউম এবং কি বলে ক্যান্ডেল দেখে এটা আপনাকে অবজারভেশন করতে হবে, আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে, তারপর আপনি এন্ট্রি নেবেন। অনেকটা সেফ জোনে আছে ফার্স্ট প্রাইম। আশা করি সে 18-19 টাকায় আর ফেরত আসবে না। এই ধরনের স্টকে আপনি আরেকটা, সে যদি দাম বাড়ে 5-6% বাড়ার পর যখন সে আবার কারেকশান করে নিচে আসবে, তখন আপনি অ্যাভারেজ করবেন, একেবারে পরিষ্কার কথা, তখন আপনি অ্যাভারেজ করবেন। এই মিডল্যান্ড ব্যাংকের সাথে এই দুটো স্টককে নিয়ে আসছে আমি পরপর, এই জন্য মিডল্যান্ড ব্যাংক অ্যাভারেজ। মিডল্যান্ড ব্যাংকের সাথে দেখেন, এও কিন্তু ফার্স্ট প্রাইমে কিন্তু পড়া আরম্ভ করে সে দুটো হল্টেড করছে, তারপর আবার কারেকশন আসছে, আবার সে কিছুটা বাড়ছে, আবার সে এখন সর্বশেষ ওয়ার্কিং ডেতে সে মাইনাস ছিল। ঠিক মিডল্যান্ড ব্যাংকেও এরকম করতে হবে, এরকম করার পরেও কিন্তু সে নিচে আসছে। আপনারা দেখেন এখানে খুব বেশি বাড়ে না কিন্তু। সো এটা করার পরে আপনারা শুধু অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করতে পারেন। ফার্স্ট প্রাইমও এখন অ্যাভারেজ নতুন করে এন্ট্রি নেওয়া যায়, অ্যাভারেজ করা যায়, কিন্তু আরেকটা ক্যান্ডেলের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ফার্স্ট প্রাইমে একটু দেখতে হবে। ফার্স্ট প্রাইমকে আমি মূলত নিয়ে আসছি মিডল্যান্ড ব্যাংকে বোঝানোর জন্য। ফার্স্ট প্রাইম এই মুহূর্তে যেখানে আছে, আরও তার 2-1টা ক্যান্ডেল, এই জায়গায় যদি সে সাইডওয়েজ মুভমেন্টে থাকে, তাহলে এখানে আপনারা অ্যাভারেজ বা নতুন করে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে, স্কোপ আছে। তবে এই মুহূর্তে আমি মনে করি ওয়েট অ্যান্ড সি মোডে থাকা ফার্স্ট প্রাইমে, দেখা যাক কী হয়। আর যারা 25-26 টাকায় আছেন, তাদের জন্য বলতেছি, ফার্স্ট প্রাইমে যারা 26 টাকা, 30 টাকা, 35 টাকায় আছেন, বিশেষ করে 30 টাকার উপরে যারা আছেন, ওনাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে এই স্টকটাতে। আর 25 টাকা লেভেলে যারা আছেন, সে কিন্তু এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড, এই যেমন এখানে আসার পরে সে আবার ডাউনে চলে আসছে,
এখানেও কিন্তু সে এরকম 2টা ক্যান্ডেল করার পর আবার ডাউনে চলে আসছে। তো একটু স্টকটাকে আরেকটু দেখার সুযোগ আছে বলে আমি মনে করি, আরেকটু দেখতে হবে। এই 13টা স্টক নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আপনাদের যে স্টকগুলো থাকে আপনারা সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আপনারা বাই সেল আপনাদের নিয়ে যাইতে করবেন, এভারেস্ট আপনাদের নিয়ে যাইতে করবেন। পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।